হেই বাকেট ক্রুজ, তোমরা অধিকাংশই জুজুৎসু কাইসেন দেখে রেখেছো আশা করি। তার মানে অবশ্যই তোমরা হেভেনলি রেস্ট্রিকশন সম্পর্কে শুনেছো। কিন্তু আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে কি এই হেভেনলি রেস্ট্রিকশন, তাহলে কয়জনে বলতে পারবে? চিন্তার কোনো দরকার নেই, আমি তো আছি তোমাদের বলার জন্য। হেভেনলি রেস্ট্রিকশন হচ্ছে একটা ন্যাচারাল বাইন্ডিং ভাব যা কাউকে তার জন্মের সময় বেঁধে দেওয়া হয়। অন্য বাকি বাইন্ডিং ভাবের মতো এই হেভেনলি রেস্ট্রিকশন বেছে নেওয়া যায় না, রিজেক্ট করা যায় না কিংবা রিমুভ করা যায় না, কারণ এটা জন্মের আগে থেকে নির্ধারিত। হেভেনলি রেস্ট্রিকশন সম্পর্কে আরো জানার আগে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বাইন্ডিং ভাওটা আবার কি জিনিস। আসলে এটাও ক্লিয়ার করি। বাইন্ডিং ভাও হচ্ছে বেসিক্যালি একটা চুক্তি, যে চুক্তি অনুসারে তুমি নির্দিষ্ট কিছু ত্যাগ করে নিজের পাওয়ার বাড়াতে পারবে। জুজুৎসুর ভাষায় বললে নিজের কাস্ট এনার্জি আউটপুট বাড়াতে পারবে। বাইন্ডিং ভাও দুই ভাবে করা যায়, একটা নিজের সাথে আর একটা অন্য করার সাথে। নিজের সাথে বাইন্ডিং ভাও করা মনে হলো নিজের উপরই কিছু রেস্ট্রিকশন বেঁধে দেওয়া। আর এর সব থেকে বড় উদাহরণ হলো কেন্টো নানামি। নানামির বাইন্ডিং ভাবের নাম হলো ওভার টাইম। নানামি তার উপর বাইন্ডিং ভাব ইউজ করে নিজের কাস্ট এনার্জি আউটপুট কমিয়ে রাখে কর্পোরেট জবের টাইম টেবিলের সাথে ম্যাচ করে, মানে ওই 9 to 5 লং ডে ওয়ার্ক। এই টাইমে নানামির কাস্ট এনার্জি আউটপুট 80 থেকে 90% থাকে। যখনই তার ওভার টাইমের সময় শুরু হয়ে যায়, তখনই তার কাস্ট এনার্জি আউটপুট 110 থেকে 120% পর্যন্ত বেড়ে যায়। আর একটা বাইন্ডিং ভাব হলো আরেকজনের সাথে চুক্তি করা। এটা আমরা দেখেছি ইউজি আর সুকুনার মধ্যে। সুকুনা আর ইউজির ভেতরে একটা চুক্তি হয়, যেটার মাধ্যমে সুকুনা 1 মিনিটের জন্য ইউজির বডি টেক ওভার করতে পারবে, কিন্তু কাউকে মারতে বা আঘাত করতে পারবে না। আর ইউজির ওই 1 মিনিটের কথা মনে থাকবে না। বাইন্ডিং ভাবের শর্ত না মানলে সর্সারের ক্ষতি হতে পারে, হয়তো সে মারা যাবে, আর না হলে সবসময়ের জন্য তার কাস্ট এনার্জি হারাবে। আশা করি তোমাদের মনে বাইন্ডিং ভাবের হিসাব ক্লিয়ার। এবার আসি হেভেনলি রেস্ট্রিকশনে, কারণ নর্মাল বাইন্ডিং ভাব তো ইচ্ছা মতো কন্ট্রোল করা যায়, কিন্তু হেভেনলি রেস্ট্রিকশন তো আর তা না। হেভেনলি রেস্ট্রিকশনের ক্ষেত্রে ইউজারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা তার জন্মগত বাইন্ডিং ভাব। এই হেভেনলি রেস্ট্রিকশন কাজ করে একটা সমতুল্য বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ আমি তোমায় টাকা দিলে তার এক্সাক্ট সমপরিমাণ পণ্য আমি তোমার থেকে নিয়ে নিব, কেউ কাউকে ঠকাতে পারবো না। একইভাবে জুজুৎসু কাইসেনের এই চুক্তি কাজ করে কাস্ট এনার্জি আর দেহ নিয়ে। কেউ একদম পারফেক্ট বডি নিয়ে জন্মায়, বিনিময়ে তারা কোনো কাস্ট এনার্জি পায় না। তাদের স্পিড, স্ট্রেংথ, স্ট্যামিনা, এন্ডিউরেন্স, ডিউরেবিলিটি অন্য সবার চেয়ে বহুগুণে বেশি থাকে, কিন্তু তাদের কাস্ট এনার্জি থাকেই না। এর উদাহরণ হলো তোজি ফুশিগুরো আর মাকি চেনিন। আমরা সবাই জানি তাদের ইনহিউম্যান এবিলিটির ব্যাপারে। আবার অন্যদিকে কেউ অত্যাধিক পরিমাণে কাস্ট এনার্জি নিয়ে জন্মায়, বিনিময়ে তাদের শরীর হয় অত্যন্ত দুর্বল। তারা তাদের শরীর ঠিকভাবে নাড়াতেও পারে না, কিন্তু তারা অনেক দূর থেকেও কাস্ট এনার্জি ইউজ করতে পারে। এর উদাহরণ হলো কোকিচি মুতা একে মেকামারু, যার কাস্ট এনার্জি রিজার্ভেশন এবিলিটি কোনো হাই লেভেলের স্পেশাল গ্রেড সর্সারের সমান। পরিশেষে হেভেনলি রেস্ট্রিকশন একটা রেয়ার ফেনোমেনন, যা প্রমাণ করে যে গ্রেট পাওয়ার সবসময় গ্রেট স্যাক্রিফাইসের মাধ্যমেই আসে। ওয়েল বাকেট ক্রিউজ, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। অ্যানি বাকেট থিওরিজ সাইনিং আউট।